নমস্কার। অবশেষে অন্নপূর্ণা ভান্ডারের ওয়েবসাইটে অন্নপূর্ণা ভান্ডারের বাংলা, ইংরেজি এবং হিন্দি ফর্ম কিন্তু চলে এলো। socialsecurity.wb.gov.in এই ওয়েবসাইটে এলেই আপনারা এই ফর্মগুলো পেয়ে যাবেন। এবার আমি এখানে একটি বাংলা ফর্ম ডাউনলোড করছি। এই ফর্ম কি করে আপনারা ফিল আপ করবেন আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেব। প্রথমেই বলে রাখি, বাংলাতে এটি কিন্তু একটি 12 পাতার ফর্ম আর ইংলিশে এটি 11 পাতার ফর্ম। তাই আপনাদেরকে ফিল আপ করতে হলে যথেষ্ট সময় নিয়ে কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে। তাহলে আমি ফর্মটিতে নিয়ে যাচ্ছি এবং আপনারা দেখে নিন এই ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে। এখানে কিন্তু পারিবারিক তথ্যও সংগ্রহ করা হবে, এটা কিন্তু এখানে বলা হয়েছে। তাহলে চলুন আমরা দেখে নিই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন। প্রথমত এখানে যেটি বলা হয়েছে দেখতে পাচ্ছেন, এখানে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। প্রতিটি বিভাগে টিক বা চেকবক্সের বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। প্রতিটি চেকবক্স ও ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। তাহলে বুঝতে পারলেন, সবকটি বিভাগ কিন্তু আপনাদের পূরণ করতে হবে। সেই জন্য খুব বুঝে সুঝে আস্তে আস্তে ধীর স্থিরভাবে এটা কিন্তু ফিল আপ করবেন। এবার প্রথমত যেটি আছে সেটি হলো, এখানে দেখুন ওপরে লেখা আছে পারিবারিক পরিচয়, আর এখানটা লেখা আছে নির্দেশনা, সঠিক হলে টিক চিহ্ন দেবেন। প্রথমত এখানে যেটি আছে এই জায়গাটায় কিন্তু আপনাদের পরিবারের প্রধান যে আছে তার নাম হেড অফ ফ্যামিলি, তার পুরো নামটি এখানটায় লিখতে হবে। সেটা আপনাদের যে আছে তার পুরো নামটি এখানটায় লিখবেন। এই জায়গাটায় জন্ম তারিখ, প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর। এবার এখানে পরিবারের প্রধান যিনি হেড অফ দ্য ফ্যামিলি, তার লিঙ্গ কি, সে যদি পুরুষ হয় তাহলে পুরুষের টিক চিহ্ন দেবেন, আর যদি মহিলা হয় তাহলে মহিলাতে টিক চিহ্ন দেবেন। পরিবারের প্রধান মানে হেড অফ ফ্যামিলি, তার আধার নাম্বার, এখানে আধার নাম্বারটি পুরো পরিষ্কারভাবে লিখবেন। কোনো রকম ভুলভ্রান্তি জানি না হয়, পুরো পরিষ্কারভাবে জিনিসগুলো টাইপ করবেন। এবার ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, আপনার যদি ডিজিটাল রেশন কার্ড থাকে, তার যে পারিবারিক আইডি যদি থাকে তাহলে সেই আইডিটি কিন্তু এখানটায় লিখে দেবেন। এবার পরিবারের সদস্য সংখ্যা, এখানে পরিবারের সদস্য সংখ্যা লিখে দেবেন। যেটা আপনার পরিবার যতজন আছে তার এই সদস্য সংখ্যাটি কত সেটা কিন্তু এখানটা লিখে দেবেন। যদি আপনার 4 হয়, 5 হয়, তাহলে আপনি সেইভাবে এখানটায় সেটি পূরণ করে দেবেন। এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা ফর্মটি এখানে যদি বাংলায় ডাউনলোড করি সেটাতে আমরা ইংরেজিতে ফিল আপ করতে হবে না বাংলাতে ফিল আপ করতে হবে। বিশেষত ক্ষেত্রে যেগুলো সংখ্যা বা ডিজিট সেগুলো ইংলিশে লেখাই বাধ্যতা ভালো। তাহলে কি হয়, ব্যাপারটা লোকে বুঝতে পারবে, মানে যে চেক করবে সে ব্যাপারটা ভালো মতন বুঝতে পারবে। বাদবাকি আপনারা ইংলিশেও লিখতে পারেন, বাংলাতেও লিখতে পারেন। বাংলা ফর্ম হলে বাংলাতে লেখাটাই বেটার, আর ইংলিশ ফর্ম হলে তো ইংলিশে লিখতেই হবে। এবার এখানটা ঠিকানা, এখানটা আপনার পুরো সম্পূর্ণ ঠিকানাটি দিয়ে দেবেন, স্থায়ী ঠিকানা, অর্থাৎ আপনি এখন বর্তমানে যে ঠিকানাতে রয়েছেন। এখানে যোগাযোগের নম্বর অর্থাৎ মোবাইল নাম্বার। এবার এই মোবাইল নাম্বার এখানে লেখা রয়েছে দেখুন, বিশেষত পরিবার প্রধানের আধার নম্বর সংযুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার সংযুক্ত আছে পরিবার প্রধানের তার নাম্বারটি এখানটায় লিখে দেবেন, যে মোবাইল নাম্বারটি আধারের সঙ্গে লিঙ্কড আছে। এবার দেখুন বলা হয়েছে এখানে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধারের নম্বর, পরিবার সকল সদস্য। এবার এখানে পরিবারে আপনার যতজন সদস্য আছে সব সদস্যের জন্য কিন্তু এখানে ফিল আপ করতে হবে। যেরকম এখানে প্রথমে আছে পরিবারের প্রধান, এখানে দেখুন লেখা আছে সদস্য 1, সদস্য 1 তার নাম এখানটায় লিখতে হবে, তার জন্ম তারিখ এখানটায় লিখতে হবে, দিন, মাস, বছর, তার লিঙ্গ এখানে লিখতে হবে। এবার পরিবার প্রধানের সঙ্গে তার কি সম্পর্ক সেই সম্পর্কটা এখানটায় লিখতে হবে এবং তার আধার নাম্বার। এবার আপনি যে সদস্যদের নাম লিখছেন তাদের মধ্যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে কিনা সেটা আপনাকে এখানে বলতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে এখানে হ্যাঁতে টিক করে দেবেন। যে সদস্যের নামে অন্নপূর্ণা যোজনা হচ্ছে তার নামের পাশে টিক করে দেবেন। বয়স 5 বছরের কম হলে আধারের আধারের নম্বরের জায়গায় এনে চিহ্নিত করুন। যদি 5 বছরের কম হয় তাহলে আধার নম্বরের জায়গায় এখানে এনে লিখে দেবেন, মানে হলো নট অ্যাপ্লিকেবল। আর এখানে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, অর্থাৎ যে সদস্যের নাম, এখানে দেখুন মোট 5টি সদস্যের নাম দেওয়া আছে। দেখুন এখানে 5টি সদস্যের নাম আপনাকে ফিল আপ করতে হবে। যদি বেশি হয় আমার মনে হয় তার জন্য আবার একটা আলাদা ফর্ম নিতে হবে। এবার 12 পাতার ফর্ম ফিল আপ করাটাও যথেষ্ট ঝামেলার ব্যাপার। কিন্তু এখানে যে সদস্য এখানে পাচ্ছেন তার পাশে এখানে হ্যাঁতে টিক চিহ্ন দিয়ে দেবেন। অর্থাৎ এখানে জানতে চাইছে যে আপনার পরিবারে মোট কতজন সদস্য অন্নপূর্ণা ভান্ডার পাবেন সেই অনুযায়ী কিন্তু এখানে দেখা হচ্ছে। সেই জন্য এখানে পুরো পরিবারের সদস্যদের সম্পূর্ণ ডিটেলসটি নেওয়া হচ্ছে। একইভাবে এখানে সদস্য নম্বর 2 তার নাম, তার জন্ম তারিখ, তার লিঙ্গ। হেড অফ দ্য ফ্যামিলি তো আগেই আমরা লিখে দিয়েছি, সেরকম সেখানেও তার পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, এখানে সদস্য 3 একই পন্থায় সবকটা, এখানে সদস্য 4, সদস্য 5 এইভাবে। আর যদি অন্নপূর্ণা ভান্ডারের সঙ্গে বা অন্নপূর্ণা যোজনার সঙ্গে যদি যুক্ত হয়ে থাকেন তাহলে মানে তিনি যদি অন্নপূর্ণা যোজনার পাওয়ার জন্য যদি হন তার পাশে নামের পাশে এটা হ্যাঁ দিয়ে দেবেন, সেই সদস্যের নামের পাশে এখানটায় হ্যাঁতে টিক চিহ্ন দিয়ে দেবেন।
এবার পরবর্তী যেটা আসছে এখানে দেখুন লেখা আছে পরিবার প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। পরিবারের প্রধান এবং বাদবাকি যারা আছে তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানটায় লিখতে হবে। প্রথমটা আছে দেখুন এখানে হেড অফ ফ্যামিলি, তার ব্যাংকের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আর ব্যাংকের আইএফএসসি কোড, এগুলো আপনার ব্যাংকের বইতেই পেয়ে যাবেন। এবং এখানে বলা আছে দেখুন ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্ক যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন, এবং ডিবিটি লিঙ্কযুক্ত যে অ্যাকাউন্ট আছে সেটি কিন্তু এখানে প্রদান করবেন। বিশেষত যার ক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে বা যুবসাথীর টাকা ঢুকবে, তাদের যেগুলো ডিবিটি লিঙ্ক, সেই ডিবিটি লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আপনারা এখানটায় প্রদান করবেন। এবার সদস্য 1 এর ক্ষেত্রেও তাই এরকম দিয়ে দেবেন। সদস্য 2 এর ক্ষেত্রে যদি কারোর ব্যাংক অ্যাকাউন্ট না থাকে সেটা দেবেন না। সদস্য 3 এর ক্ষেত্রে, সদস্য 4 এর ক্ষেত্রে এবং সদস্য 5জন সদস্যের এখানে দেওয়া হয়েছে। 5জন সদস্যটা এখানে ফিল আপ করতে হবে। দেখুন এখানে টোটাল 5জন সদস্য আছে। এবার 11 নম্বরে যেটি আছে সেটি দেখুন এপিক, হেড অফ ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ভোটার তালিকার অংশ নম্বর সহ। এখানে যদি হেড অফ ফ্যামিলি যিনি আছেন তার এখানটা এপিক নাম্বারটা দিতে হবে এবং তার বিধানসভা ক্ষেত্র আর অংশ নম্বরটা এখানে দিতে হবে। আর বাদবাকি সদস্য প্রত্যেকেরটা এখানটা এরকমভাবে ফিল আপ করতে হবে। প্রত্যেকেরই এপিক নাম্বার দিতে হবে, বিধানসভা ক্ষেত্র অংশ নম্বর। এখানে যেহেতু এই ফর্মটা 5 জনের বেশি হবে না, একটা সদস্য মানে হেড অফ ফ্যামিলি নিয়ে 5 জন, মানে টোটাল 6 জন আর কি, সেই ক্ষেত্রে এখানে এই কজনেরই ফিল আপ করা যাবে। এবার সদস্য সংখ্যা যদি বেশি হয় তার জন্য হয়তো আবার একটা আলাদা ফর্ম নিতে হতে পারে। এবার 12 নম্বরে আছে এখানে দেখুন বিভাগ, অর্থাৎ অসংরক্ষিত যদি জেনারেল হন তাহলে এখানে জেনারেল এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। অসংরক্ষিত তফসিলি জাতি এসসি এসটি ওবিসি না বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণীর শংসাপত্র, ক্রিমিলিয়ার শংসাপত্র, এগুলো কিন্তু চাইতে পারে বা লাগতে পারে। পরবর্তী এখানে চলে আসে এখানে দেখুন রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? হ্যাঁ না না সেটা এখানটা টিক চিহ্ন দিয়ে দেবেন। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন, এবার এখানে কার্ডের ধরন আছে দেখুন AY, SPHH, PHH, RKSY1, RKSY2, একটা আছে ভর্তুকি, নয়তো যাদের রেশন কার্ড আছে কিন্তু তারা কোনো চাল গম নেন না বা রেশন তোলেন না। এবার আপনার যে ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটাতে আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন, অর্থাৎ পরিবারের সকলের ক্ষেত্রে যেটা প্রযোজ্য। এবার পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা সেটা আপনারা হ্যাঁ বা না যেটা আপনাদের হবে সেটা আপনি দিয়ে দেবেন। এবার চলে আসে পরবর্তী সম্পদ। সম্পদের ক্ষেত্রে বাড়ির ধরন, অর্থাৎ আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? যদি থাকে তাহলে হ্যাঁতে টিক করবেন, আর নাহলে নাতে টিক করে দেবেন। এবার পারিবারিক জমির মালিকানা, অর্থাৎ যদি আপনার পাকা ঘর থেকে থাকে, বাড়ি থেকে থাকে, তাহলে অবশ্যই আপনার কাছে রেজিস্ট্রেশন নথি বা মিউটেশন কপি বা ROR কপি যেগুলো রয়েছে, মানে আপনার পর্চা ফর্চা যেসব রয়েছে সেটা দেখে জমির মালিকানা কিনা, আপনি জমির মালিক কিনা, মানে হেড অফ ফ্যামিলি হিসাবেই বলা হচ্ছে, তাহলে এখানে হ্যাঁতে টিক করে দেবেন, নাহলে নাতে টিক করে দেবেন। যদি আপনারা ভাড়া থেকে থাকেন কোথাও তাহলে তো আর জমির মালিকানা হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা নাতে টিক করে দেবেন। এবার পারিবারিক সকল সদস্যের মোট জমির পরিমাণ শতকে, এখানে শতকে লিখে দেবেন এই জায়গাটায়। এবং এটা আপনারা কোথায় পেয়ে যাবেন? আপনাদের কাছে যদি জমির পর্চা থাকে তাহলে জমির পর্চাতে আপনারা শতকে পেয়ে যাবেন। এখানে লেখা আছে দেখুন রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ ROR জমির নথি, অর্থাৎ যেটা আমরা বললাম পর্চাতে আপনি জমির নথিটা পেয়ে যাবেন। এবার যানবাহন, আপনি পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটরচালিত 4 চাকা গাড়ি আছে? যদি থাকে তাহলে হ্যাঁতে টিক করবেন, আর না থাকলে নাতে টিক করবেন। তবে হ্যাঁতে টিক করলে যদি হ্যাঁ হয় তাহলে এখানে কতগুলো গাড়ি সেটা সংখ্যা উল্লেখ করতে হবে, আর গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, যদি একটি গাড়ি থাকে তার রেজিস্ট্রেশন নাম্বার, যদি একের অধিক গাড়ি থাকে কমা দিয়ে রেজিস্ট্রেশন নাম্বারগুলো লিখতে হবে। তার পরবর্তী ক্ষেত্রে যেটা আসছে সেটা হলো পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা। যদি কোনো স্বাস্থ্য বিমা না থাকে তাহলে নাতে ক্লিক করে দেবেন। আর এখানে বলেছে হ্যাঁ, যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বিমার অঙ্ক এবং প্রিমিয়ামের বিবরণ সহ উল্লেখ করুন। যেরকম আপনাদের যদি স্বাস্থ্য সাথী কার্ড থেকে থাকে তাহলে তো সেটা সরকারি বিমা, সেক্ষেত্রে হ্যাঁ টিক করে দেবেন। হ্যাঁ টিক করার পর এখান থেকে, আর যদি বেসরকারি ক্ষেত্রে হয় সে বেসরকারি ক্ষেত্রে প্রত্যেকের জন্য আলাদা আলাদা এখানে হেড অফ দ্য ফ্যামিলি তার সরকারি না বেসরকারি, বিমার অঙ্ক কত, প্রিমিয়ামের বিবরণ, যেরকম বিভিন্ন আছে দেখুন HDFC আছে, কেয়ার হেলথ ইন্স্যুরেন্স আছে, এরকম বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্স আছে, তাদের মারফত যদি আপনি করে থাকেন কত সাম অ্যাসিওর এবং প্রিমিয়াম দেন কত, প্রিমিয়ামের বিবরণ সেটা কিন্তু এখানে প্রত্যেক সদস্যের ক্ষেত্রে এখানটায় লিখে দিতে হবে। আর যদি আপনার স্বাস্থ্যসাথী না থাকে বা কোনো বেসরকারি বিমা না থাকে তাহলে এখানে জাস্ট নাতে টিক চিহ্ন দিয়ে দেবেন। এবার চলে আসে আয় বা পেশা। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, মানে প্যান পিট্যাক্স, যদি কোনো সদস্য আয়কর প্রদান করেন সেক্ষেত্রে হ্যাঁতে টিক করে দেবেন, আর কেউ যদি না করে তাহলে নাতে ক্লিক করে দেবেন। এবার এখানে পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, যদি প্যান কার্ড থাকে হ্যাঁ, যদি হয় তাহলে নাম এবং প্যান নাম্বার এখানে উল্লেখ করবেন। এখানে নাম আর এখানে প্যান নাম্বার, প্রত্যেক সদস্যের ক্ষেত্রে আছে সদস্য 1 2 3 সবারই এখানে প্যান নাম্বার আর নামটা এখানে উল্লেখ করতে হবে উইথ হেড অফ ফ্যামিলি, একদম এখানে এই অবধি উল্লেখ করতে হবে।
এবার আছে এখানে দেখুন কর্মসংস্থানের ধরন। প্রথমে আছে দেখুন পরিবারের প্রধান, সে কোনো সরকারি ক্ষেত্রে চাকরি করে কিনা, বেসরকারি ক্ষেত্রে বেতনভোগী কর্মচারী কিনা। এবার সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, যেরকম উদ্যোক্তা, ব্যবসায়ী, মালিক ইত্যাদি। আংশিক সময়ের কর্মরত পার্ট টাইমার যদি কেউ থাকে তাকে। অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত, কারিগরি, শিল্প, কৃষক ইত্যাদি। পরিযায়ী শ্রমিক, বেকার যদি হয় তাহলে বেকার। আর অন্যান্য ক্ষেত্রে এখানে অন্যান্যতে টিকচিহ্ন দিয়ে দিতে হবে। এরকম প্রত্যেক সদস্যের ক্ষেত্রে এখানটায় দিতে হবে। এটা হেড অফ ফ্যামিলি প্লাস এখানে সদস্য 1 সে কি করে, সদস্য 2 সে কি করে, 3, 4, 5 যতজন আপনি সদস্য ওখানে উল্লেখ করছেন সে অনুযায়ী কিন্তু একইভাবে একদম সঠিক যে বক্স সেই বক্সে কিন্তু আপনাদের টিকচিহ্ন দিতে হবে। এবার আসছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। শিক্ষিত প্রাপ্তবয়স্ক কজন আছে সেটা এখানটা লিখে দেবেন। অশিক্ষিত পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। এবার এখান থেকে সর্বোচ্চ যোগ্যতাও এখানে প্রদান করতে হবে। যদি শিক্ষিত হয় লাস্ট সে কি পাস, যদি গ্র্যাজুয়েট হয় গ্র্যাজুয়েট, বা যদি পোস্ট গ্র্যাজুয়েট হয় পোস্ট গ্র্যাজুয়েট, ইঞ্জিনিয়ারিং হলে ইঞ্জিনিয়ারিং, যে যেরকম, মাধ্যমিক হলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিক, সেই হিসাবে কিন্তু এখানটায় শিক্ষিত হলে তার যোগ্যতাটা এখানটা। অশিক্ষিত হলে কিছু লেখার দরকার নেই। যদি এখানে শিক্ষিত আপনি টিকচিহ্ন করেন তাহলে এখানে কিন্তু তার যোগ্যতাটা লিখে দিতে হবে। প্রত্যেক সদস্যের ক্ষেত্রে এটা করতে হবে যে কজন সদস্য আপনার রয়েছে। এবার রয়েছে দেখুন পরিবারের কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে টিক করে দেবেন, না হলে আর টিক করে দেবেন। আর যদি হ্যাঁ হয় তাহলে যিনি এই পদে রয়েছেন তার সদস্য সংখ্যা নম্বরটা এখানটা লিখে দিতে হবে। প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন, মানে এর সঙ্গে যদি নথি থাকে সেই নথিও কিন্তু জমা দিতে হবে, মানে এই ফর্মের সঙ্গে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে টিক করবেন, না হলে নাতে টিক করবেন। হয়তো যিনি পাচ্ছেন, হয়তো যিনি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছেন তার কেউ হয়তো সরকারি পেনশনভোগী আছেন, তাহলে সেখানে হ্যাঁতে টিক করে দেবেন কোনো সদস্য। এবার যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য নাম্বারটা, মানে কত নম্বর সদস্য, 5 নম্বর না 4 নম্বর না 2 নম্বর না 1 নম্বর, 5 জনের যেহেতু এখানে নাম আছে, এই ক্ষেত্রেও তাই, যেটা আপনার পঞ্চায়েতের ক্ষেত্রে এখানে সদস্য নম্বরটা লিখে দিতে হবে। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন? যদি আপনি ব্যবসা করে থাকেন, যদি আপনি কোনো জিনিসপত্র বিক্রি করে থাকেন, তার যদি আপনার জিএসটি নাম্বার থেকে থাকে তাহলে সেখানে হ্যাঁতে টিক করবেন, নাহলে নাতে টিক করবেন। যদি হ্যাঁ হয় তাহলে এই জায়গাটায় জিএসটি নাম্বার লিখে দিতে হবে। জিএসটি এর নাম্বারটা এই জায়গাটায় আপনাকে লিখে দিতে হবে। পরিবারের মোট বার্ষিক আয় টাকা, এখানে মোট বছরে কত আয় করেন সেটা কিন্তু আপনাকে এখানটায় লিখে দিতে হবে। মানে একদম পুরো ডিটেলস আপনার এখান দিয়ে কিন্তু দিয়ে দিতে হবে। আপনার পরিবারের যাবতীয় ডিটেলস কিন্তু এই ফর্মের মধ্যে আপনাকে দিয়ে দিতে হবে। এবার চলে আসে অন্যান্য পরিচয় নথি। সিএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, যদি আপনি সিএতে আবেদন করে থাকেন তাহলে পরিবারের প্রধান প্রযোজ্য নয়। আবেদন করা হয়েছে যদি হ্যাঁ হয় আবেদন নম্বর, ইস্যু করা হয়েছে যদি হ্যাঁ হয় সার্টিফিকেট নাম্বার। আবেদন করলে তাহলে আবেদনের নম্বর এখানটায় দিয়ে দেবেন, আর ইস্যু করলে ইস্যু করা নাম্বার। এবার সিএ তো প্রত্যেক সদস্যের জন্যই যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন তাহলে এখানে অ্যাপ্লাই করে দেবেন। আর যদি কোনো না হয় তাহলে এখানে প্রযোজ্য নয়তে টিকচিহ্ন দিয়ে দেবেন। যে কজন সদস্য সেই কজন। আপনার পরিবারে যদি আপনিকে নিয়ে হেড অফ ফ্যামিলি নিয়ে যদি 3 জন সদস্য হয় তাহলে 3টেতে করবেন, বাদ বাকিগুলো করার দরকার নেই। সেখানে প্রযোজ্য নয়, এখানে প্রযোজ্য নয়তে টিকচিহ্ন দিয়ে দেবেন। কোনো টিকচিহ্ন ছাড়া কিন্তু কোনো বক্স আপনারা ফাঁকা রাখবেন না, যেরকমভাবে বলছি ঠিক সেইভাবে আপনারা ফিল আপ করবেন। এবার আসে এখানে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড কেসিসি, কিষাণ ক্রেডিট কার্ড এআরডি, শিল্প ক্রেডিট কার্ড, অস্ট্রেলিয়ান ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, স্টুডেন্ট সিসি, এগুলো কোনো আছে নাকি। পরিবারের প্রধান এখানে যদি থাকে তার নাম্বার, আইডি সংখ্যা, যে তারিখ ইস্যু করা হয়েছে সেগুলো এখানটায় লিখে দিতে হবে যদি থাকে। আর যদি না থাকে তাহলে এই জায়গাটায় কিছু করার দরকার নেই, কারণ আপনাদের যদি এই কার্ডগুলোর মধ্যে কোনোটা যদি আপনার না থেকে থাকে তাহলে তো এখানে কোনো কিছু করার দরকার নেই। কার্ড থাকলে তবে তার সেই নাম্বার লিখতে হবে। অবশ্য যদি পরিবারের ধরুন একজন সদস্যের আছে তাহলে কত নম্বর সদস্য বা হেডের আছে খালি সেই সদস্যেরটা সেই জায়গাটায় লিখে দিতে হবে, বাদ বাকি সবারটা লেখার দরকার নেই। যারটা আছে তারটা লিখে দেবে না। যদি কোনো পরিবারের এইসব কার্ডগুলো না থাকে তাহলে ওখানে কোনো কিছুই লিখবার দরকার নেই। এবার পরবর্তী পয়েন্ট আসছে, যদি এসআইআর 2026-এ নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনাল বিচারাধীন কিনা। যদি হয় তাহলে এখানে প্রযোজ্য নয়তে টিক চিহ্ন দিয়ে দেবেন যদি আপনার না থাকে এসআইআর ট্রাইব্যুনালে কোনো ব্যাপার। আর ট্রাইব্যুনাল বিচারাধীন কিনা যদি থাকে, অত বিচারাধীন ছিল আপনার নাম উঠে গেছে, তাহলে এখানে নাতে করে দেবেন। আর যদি হ্যাঁ হয় তাহলে এখানে হ্যাঁতে টিক চিহ্ন দিয়ে দেবেন। এবার যে কজন পারিবারিক সদস্য আছে তাদের সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। যেরকমভাবে হচ্ছে প্রযোজ্য নয় হলে এখানে প্রযোজ্য নয়তে টিক করবেন, নাতে হলে নাতে টিক করবেন, হ্যাঁ যদি হ্যাঁতে টিক করে দেবেন। এবং এখানে হ্যাঁতে টিক করবার পর এখানে মামলার বিবরণ, অর্থাৎ ওপরে আপনারা যখন ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছিলেন সেখানে দেখবেন একটা, যদি প্রিন্ট আউট থেকে থাকে সেখানে একটা নাম্বার আছে, সেই নাম্বারটা এখানটায় লিখে দেবেন। ট্রাইব্যুনালে সেই নাম্বারটা, যে কপিটি আছে সেখানে একটা নাম্বার আছে এসআর এর নাম্বার, সেই নাম্বারটা এই জায়গাটায় লিখে দেবেন।
এবার দেখুন আরেকটা কথা এখানে বলে রাখি, যে সদস্যের ক্ষেত্রে হচ্ছে খালি কিন্তু সেই সদস্যের ক্ষেত্রেই লিখবেন, সবার ক্ষেত্রেই যে লিখতে হবে তা নয়। প্রযোজ্য নয় সংখ্যাটা লিখে দেবেন, কিন্তু সবার ক্ষেত্রেই যে করতে হবে এটা কিন্তু সব জায়গার ক্ষেত্রে দেয়। সব জায়গাতেই দেখুন সদস্য দেওয়া হচ্ছে। যদি ধরুন এখানে যেটা দেখালাম ক্রেডিট কার্ড, এখানে ধরুন আপনার সদস্য সংখ্যা সদস্য নম্বর 3 তার আছে, তারটাই খালি লিখবেন, বাদ বাকিগুলো কিন্তু লিখবার দরকার নেই। যার আছে তারটা লিখবেন। যদি সবার থাকে তাহলে সবারটাই লিখতে হবে। খুব বুঝে সুঝে কিন্তু ফর্মটা ফিল আপ করবেন। এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেওয়া হচ্ছে বা ডিটেলস চাওয়া হচ্ছে। এবার আছে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ, হয়তো বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। যদি সদস্য নং 1 হয়, মানে ধরুন সদস্য নং 1 বা 2 তার কোনো সন্তান আছে, শিশু আছে, তাহলে সেই শিশুর নাম, শ্রেণী, এখানে বিদ্যালয়ের নাম। ধরুন সদস্য 1 তার শিশু আছে একটি, বা সদস্য 2 তার একটি শিশু আছে, তাহলে সদস্য 2 এর ক্ষেত্রে আপনারা লিখবেন সেই জায়গায় তার শিশুর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম এবং বিদ্যালয়ের ধরন, সরকারি সাহায্যপত্র, স্পন্সর বিদ্যালয় না বেসরকারি বিদ্যালয় না স্বীকৃত মাদ্রাসা, এরকম বিভিন্ন আছে। অন্যান্য মাদ্রাসা না অন্যান্য হলে সেখানে অন্যান্য লিখে সেখানে সেই নামটি লিখে দিতে হবে। এবার চলে আসে এখানে যদি শিশু থেকে থাকে, এবার শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। শিশু সদস্য 1 যদি আপনি 1 নম্বরে কিছু লিখে থাকেন, দেখুন এখানে শিশু সদস্য 4, শিশু সদস্য 3 এরকম আছে, যার ক্ষেত্রে এখানে দেখুন 4টে শিশু দেওয়া আছে। পরিবারে যেরকম 5 জনের ছিল, এখানে শিশুর দেওয়া আছে 4টে। এবার শিশু সদস্য যদি ধরুন 2তে আপনি লিখেছেন কিছু, তার টিকাকরণ হয়েছে কিনা, হ্যাঁ টিকাকরণ শুরু হয়েছে, সম্পূর্ণ হয়েছে, আর টিকাকরণ করেননি যেটা হয়নি সেটাতে টিক চিহ্ন দিয়ে দেবেন। যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণের কার্ড আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ বা টিকা না নেওয়ার কারণ সেটা কিন্তু এখানটায় লিখে দিতে হবে। এইবার তারপরে চলে আসছে দেখুন সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা অর্থাৎ ডিবিটির মাধ্যমে টাকা পাচ্ছেন? পরিবারের প্রধান, সে যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে টিক করবেন, আর না হলে নাতে টিক করবেন। যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করতে হবে। প্রত্যেকের ক্ষেত্রেই দেয় এটা, পরিবার যে প্রধান তার ক্ষেত্রে যদি কোনো টাকা পেয়ে থাকেন, ধরুন সে বার্ধক্য ভাতা পাচ্ছে, তাহলে এখানে 1 নম্বরে বার্ধক্য ভাতা লিখে দেবেন। বিধবা ভাতা হলে বিধবা ভাতা, যেরকম হয় সেটা আপনার এখানটায় টাইপ করে দেবেন। যদি কেউ পেয়ে থাকে কোনো রকম ডিবিটির মাধ্যমে, যদি সরকারি কোনো প্রকল্পের টাকা পেয়ে থাকে, এবং সেটা প্রত্যেক সদস্যের সংখ্যার ক্ষেত্রে, দেখুন সদস্য হ্যাঁ ক্ষেত্রেও সদস্য 2 হ্যাঁ বা না, যদি না হয় তাহলে সব কটা দিয়ে আপনারা নাটে টিক করে দেবেন যে আপনারা এখনো পর্যন্ত বর্তমানে কোনো কিছু পাচ্ছেন না। পরবর্তী যেটা আছে এটা হলো বাদ দেওয়ার কারণ, এটা অফিসার কর্তৃক পূরণই, এখানে আপনাদের কিছু করার দরকার নেই। এবার একদম লাস্টে চলে আসি আমরা এখানে ঘোষণা ও সম্মতি। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দেইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যে প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এখানে সম্মতটা টিক চিহ্ন দিয়ে এখানে সিগনেচার করে দিতে হবে। এটা সম্ভবত যিনি হেড অফ ফ্যামিলি তিনি এখানটায় সই করে দেবেন। এই ফর্মটি যাচাইযোগ্য, এটা বলেই দিয়েছে এখানে পরিষ্কার। আরেকটা কথা হলো এখানে দেখুন বলা হয়েছে দ্রষ্টব্য। পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। এবার ধরুন আপনি এবং আপনার স্ত্রী একসঙ্গে থাকেন, এবার আপনার ছেলে, আপনার ছেলের বউ বা আপনার নাতি যদি বা নাতনি যাই হোক না কেন, তারা আবার আলাদা থাকে, তারা আলাদা রান্না করে খায়, মানে আপনার সেপারেট থাকেন, তাহলে কিন্তু দুজনের জন্য 2টো ফর্ম লাগবে। আপনার পরিবারের জন্য একটা ফর্ম লাগবে, আর আপনার স্ত্রীর জন্য, আপনার ছেলে এবং তার বউ এবং তার সন্তানের জন্য আরেকটা ফর্ম লাগবে। দুটো কিন্তু আলাদা আলাদা ফর্ম পূরণ করতে হবে, এখানে কিন্তু পরিষ্কারভাবে সেটা বলা হয়েছে। এরপর যেটা আছে এটা কিন্তু শুধু সরকারি ব্যবহারের জন্য, এখানে আমাদের কিছু করণীয় নেই। হয়তো সম্ভবত এটা আপনাদের কেটে সঙ্গে করে দিয়ে দেবে। এখানটায় নাম এগুলো যেটা আছে তারা ওরা ফিল আপ করবে, ফিল আপ করে এখানটায় সইঠই করে তারপরে এই ফর্মের এই পেজটি হয়তো আপনাকে ফিল আপ করে দিয়ে দেবে যখন আপনারা অফলাইনে এই ফর্মটি জমা করবেন। তবে অনলাইনে এখনো ফর্মটি বেরোয়নি। এখানে 3টি ফর্ম বেরিয়েছে, একটা বাংলা, একটা ইংলিশ, একটা হিন্দিতে। ফর্মটি কিভাবে পূরণ করতে হয় আমি আপনাদের দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের এবার যদি ফর্মটি হাতে পান তাহলে এটি পূরণ করতে সুবিধা হবে, এবং যখন আমাদের অনলাইনে ফর্ম বেরোবে তখন আমি অবশ্যই তার উপর আবার ভিডিও নিয়ে আসবো। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।